আজকে যে গল্পটা শোনাবো সেটা আমার নিজের জীবনের। এখনো যখন রাতে চোখ বন্ধ করি তখনও সেই দিনগুলো চোখের সামনে ভেসে ওঠে আর আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমার নাম মীরা। তখন আমার বয়স 2-5। সবে বিয়ে হয়েছে 6 মাস। আমি সুন্দরী ছিলাম না, কিন্তু যে ধরনের চেহারা রাস্তায় একবার ঘুরে তাকায়। লম্বা, ফর্সা, কোমর অবধি ঘন কালো কেশরি চুল, আর চোখ দুটো এমন যে লোকে বলতো দেখলে মনে হয় সমুদ্রের গভীরে ডুব দিচ্ছি। আমি তখন একটা প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং এর কাজ করতাম। অফিসে প্রতিদিনই কোনো না কোন ছেলে আমাকে লাইন মারত। কেউ চায়ের কাপ এগিয়ে দিত, কেউ লিফটে পাশে দাঁড়িয়ে অয়থা হাসত। আমি হাসি মুখে এড়িয়ে যেতাম, কারণ বাড়িতে আমার স্বামী কাব্য ছিল। ভালোবাসার বিয়ে, সে আমাকে রানীর মতো রাখত। কিন্তু যে মানুষটার কাছ থেকে আমি কখনোই কল্পনাতেও ভাবিনি সেই আমার শ্বশুর কাব্যের বাবা সৌরভ সেনগুপ্ত। সৌরভ বাবু ছিলেন বয়সে 5-5 কাছাকাছি। বিধবা স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। তিনি ছিলেন একটা বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক। টাকা, ক্ষমতা, প্রতিপত্তি সবই ছিল। আর ছিল একটা অদ্ভুত আকর্ষণ। লম্বা, ফর্সা, চৌড়া কাঁধ, চোখে এমন একটা তীক্ষ্ণতা যে মনে হতো আমার মনের সব কথা পড়ে ফেলছেন। আমরা 3 জন থাকতাম একটা বড় ফ্ল্যাটে। আমি, কাব্য আর সৌরভ বাবু। কাব্যের কাজের জন্য প্রায়ই সে সপ্তাহের 4 দিন বাইরে থাকত। আমি আর শ্বশুর একসঙ্গে থাকতাম। প্রথম সব ঠিকই ছিল। উনি আমাকে বৌমা বলে ডাকতেন। সকালে চা বানালে নিজে এসে ধন্যবাদ দিতেন। কিন্তু ধীরে ধীরে আমি লক্ষ্য করলাম উনি আমার দিকে একটু বেশিই তাকান। আমি যখন রান্নাঘরে দাঁড়িয়ে থাকি উনি পেছন দিয়ে আসেন আর থমকে দাঁড়ান। আমার কোমরের দিকে চোখ আটকে যায়। আমি শাড়ি পাল্টাতে গেলে দরজার ফাঁকে দাঁড়িয়ে থাকেন। আমি লজ্জায় মুখ লুকিয়ে ফেলতাম। ভাবতাম বয়স্ক মানুষ হয়তো এমনি। কিন্তু একদিন সেদিন বৃষ্টি পড়ছিল ঝমঝম করে। কাব্য বাইরে, আমি সন্ধেবেলা বারান্দায় দাঁড়িয়ে ভিজছিলাম। হঠাৎ পেছন থেকে একটা গভীর গলা শুনলাম, এত ভিজো কেন বৌমা? ঠান্ডা লেগে যাবে। আমি ঘুরে দেখি সৌরভ বাবু সাদা পাঞ্জাবির উপর হালকা ভিজে, চোখ দুটো যেন আগুন। আমি লজ্জায় শাড়ির আঁচল টেনে বললাম, না মানে ভালো লাগছিল। উনি কাছে এলেন, এত কাছে যে আমি ওনার শরীরের গরম অনুভব করলাম। তারপর ধীরে ধীরে আমার ভিজে চুল থেকে একটা ফোঁটা জল তুলে নিয়ে আঙ্গুলে ঘুরিয়ে বললেন, তোমার এই ভিজে রূপটা আমি কখনো ভুলতে পারবো না। আমার হার্টবিট বেড়ে গেল। আমি পিছিয়ে যেতে গেলাম, কিন্তু উনি আমার কোমর ধরে টেনে নিলেন কাছে। আমার কাছে। গলায় ফিসফিস করে বললেন, ভয় পাচ্ছ কেন? আমি তোমার শ্বশুর, তোমাকে কখনো কষ্ট দেব না। আমি কাঁপা গলায় বললাম, এটা ঠিক না, প্লিজ ছাড়ুন। উনি হাসলেন, এমন হাসি যে আমার শরীরে কারেন্ট দৌড়ে গেল। তারপর আমার কানের কাছে মুখ এনে বললেন, আমি জানি তুমিও আমাকে এড়াতে পারছো না। প্রতি রাতে যখন তুমি শোবে আমি তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকি। তোমার শ্বাসের শব্দ শুনি। কল্পনা করি তুমি আমার বুকের মধ্যে। আমি চমকে উঠলাম। এতদিন আমি ভেবেছিলাম আমারই ভুল, কিন্তু উনি সব জানেন। আমার শরীর কাঁপছিল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ওনার হাত আমার কোমরে আরো শক্ত হয়ে বসল। তারপর উনি আমার কানে যা বললেন সেটা শুনে আমার পা কেঁপে উঠল। আমি তোমাকে চাই মীরা, এক রাত, শুধু এক রাত। আর তার বদলে তোমার জীবন বদলে দেব। তোমার সব স্বপ্ন পূরণ করে দেব, যা চাইবে তাই। কিন্তু যদি না মানো তাহলে কাব্যের চাকরি চলে যাবে। আমার কোম্পানি থেকে ওকে বের করে দেব। আর তুমি জানো ওর আর কোন জায়গায় কাজ নেই। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। বৃষ্টি আমার গাল বেয়ে নামছিল না, কান্না আমি বুঝতে পারছিলাম না। উনি আমার গালে একটা চুমু খেয়ে চলে গেলেন। আমি সেখানে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। আমার শরীর জ্বলছিল, কিন্তু সেই আগুন কিসের? লজ্জার, না ভয়ের, না অন্য কিছুর? আমি জানতাম না। সেই রাতে আমি ঘুমোতে পারিনি। কাব্য ফোন করেছিল। আমি হাসি মুখে কথা বললাম, কিন্তু মনে মনে ভেঙে পড়ছিলাম। পরের দিন সকালে উনি আমার সামনে ব্রেকফাস্ট টেবিলে বসে হাসি মুখে বললেন, ভেবে দেখো বৌমা, আমার কাছে সময় কম আর তোমারও। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার ভিতরে একটা ঝড় বইছিল। হ্যালো বন্ধুরা, শব্দটা শুনলেই বুকটা ধক করে ওঠে, তাই না? আমারও ওঠে এখনো।
প্রথম চ্যাপ্টারে তোমরা শুনেছ কিভাবে আমার শ্বশুর আমার সামনে সেই অসম্ভব প্রস্তাবটা রেখেছিলেন। এখন বলছি তারপরে 7 দিন আর তারপর সেই রাত, যে রাত আমি জানতামও না আমার ভেতরে এতটা অন্ধকার লুকিয়ে আছে। সেই প্রস্তাবের পর থেকে বাড়ির ভিতরের হাওয়াটাই বদলে গেল। কাব্য যখন বাড়িতে থাকত তখন সৌরভ বাবু একদম সাধারণ শ্বশুর। হাসিমুখে গল্প করতেন, আমাকে বৌমা বলে ডাকতেন। কিন্তু কাব্য যেই বেরোত উনি আমার দিকে তাকাতেন এমনভাবে যেন আমি ইতিমধ্যেই উনার। আমি দিনগুলো কাটাতাম দুঃস্বপ্নের মতো। অফিসে যেতাম না, ছুটি নিয়েছিলাম, বাড়িতেই থাকতাম। কারণ ভয় লাগত উনি সত্যি সত্যি কাব্যের চাকরি কেড়ে নেবেন। আমাদের ফ্ল্যাট, গাড়ি সবকিছু ওনার টাকা পয়সায়, আমরা কিছুই না। তৃতীয় দিন সকালে উনি আমার ঘরে ঢুকলেন। আমি তখন বিছানায় বসে কাঁদছিলাম। দরজায় টোকা না দিয়েই ঢুকলেন, হাতে একটা লাল গিফট বক্স। বললেন, খোলো। আমি হাত কাঁপতে কাঁপতে খুললাম। ভিতরে একটা কালো লেসের নাইটি, এতটাই পাতলা যে আলো পড়লে সব দেখা যায়। আর একটা ছোট্ট নোট। নোটে লেখা ছিল, শনিবার রাত 1-1টা আমার ঘরে। এটা পরে আসবে, না এলে তুমি জানো। আমি বক্সটা ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমি পারবো না। উনি হাসলেন। তারপর আমার চিবুক ধরে মুখ তুলে বললেন, পারবে। কারণ তুমি যতটা না কাব্যকে ভালোবাসো তার চেয়ে বেশি ভয় পাও আমরা রাস্তায় নামবো এই ভেবে। আর উনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করলেন, আর আমি জানি তোমার শরীর আমার কথা ভেবে রাতে জেগে থাকে। আমি তোমার শ্বাসের শব্দ শুনি। আমি কথা বলতে পারিনি, শুধু কেঁদেছি। শনিবার এলো, কাব্য সেদিনও বাইরে। আমি সারাদিন খাইনি, শুধু বাথরুমে গিয়ে বারবার বমি করেছি। সন্ধ্যায় উনি আমার ঘরে এলেন, হাতে এক গ্লাস দুধ, বললেন, খেয়ে নাও, রাতে শক্তি লাগবে। আমি গ্লাস ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। উনি হাসলেন। তারপর আমার কপালে একটা চুমু খেয়ে বললেন, 1-1টা মনে থাকে যেন। রাত 10:50। আমি আয়নার সামনে দাঁড়িয়ে, হাত পা বরফ। আমি সেই কালো লেসের নাইটিটা পরেছি, তার উপর একটা পাতলা সিল্কের গাউন, চুল খোলা, ঠোঁটে একটু লিপস্টিক, চোখে কাজল। আমি নিজেকে চিনতে পারছিলাম না। আমি ওনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালাম। দরজা হাট করে খোলা, ভিতরে শুধু একটা লাল আলো জ্বলছে। উনি বিছানায় বসে, সাদা সিল্কের পাজামা পাঞ্জাবি। আমাকে দেখে উঠে দাঁড়ালেন, চোখে এমন একটা আগুন যে আমার পা কাঁপছিল। উনি কাছে এলেন, আমার গাউনের গিট খুলে দিলেন। গাউনটা মেঝেতে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। উনি আমার কানে ফিসফিস করলেন, চোখ খোলো মীরা, আমি চাই তুমি দেখো আমি তোমার সঙ্গে কি কি করছি। তারপর যা হলো সেটা আমি কখনো কল্পনাও করিনি। ওনার হাত আমার শরীরের প্রতিটা ইঞ্চি জানতে চাইল, ধীরে, খুব ধীরে, যেন আমি একটা বিরল ফুল যাকে ছিঁড়ে ফেলার আগে শুধু গন্ধ নিতে চান। আমি কাঁদছিলাম, কিন্তু আমার শরীর কাঁদছিল না। আমার শরীর অন্য কিছু বলছিল। উনি আমাকে বিছানায় শুইয়ে দিলেন, আমার হাত দুটো মাথার উপর তুলে ধরলেন। তারপর আমার গলা থেকে কোমর অবধি এমনভাবে চুমু খেতে লাগলেন যে আমার মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে গেল, যে আওয়াজ আমি নিজেও চিনতাম না। আমি বলতে চাইলাম না, প্লিজ, কিন্তু উনি আমার ঠোঁটে আঙ্গুল রেখে বললেন, আজ থেকে তুমি আমার, শুধু আমার। তারপর রাতটা এগলো। কতবার আমি হারিয়ে গেলাম, কতবার আমার শরীর কেঁপে উঠল, কত অদ্ভুত আনন্দে সেটা আমি গুনিনি। শুধু মনে আছে ভোরের দিকে উনি আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি যতটা সুন্দর তার চেয়ে বেশি দুষ্টু। এখন থেকে প্রতি শনিবার এই রাত আমার। আমি কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করে রেখেছিলাম। সকালে আমি আমার ঘরে ফিরে এসেছিলাম, গায়ে শুধু সেই লাল আলোর দাগ আর মনে একটা অদ্ভুত শান্তি। আমি নিজেকে ঘৃণা করছিলাম, কিন্তু একই সঙ্গে আবার শনিবারের জন্য অপেক্ষা করছিলাম। বন্ধুরা, এই ছিল সেই প্রথম রাত। কিন্তু এরপর যা হলো সেটা আরো ভয়ঙ্কর, আরো গভীর, আরো অন্ধকার। কারণ আমি বুঝতে পারলাম আমি আর শুধু ভয় করছি না, আমি চাইছি। হ্যালো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে শুনছো, তোমাদের জন্যই একটা কথা বলি। এই গল্পটা যত এগোচ্ছে আমার নিজের গলা কাঁপছে। কারণ এই চ্যাপ্টার থেকে আর কোনো ফেরার রাস্তা ছিল না। আমি নিজের ইচ্ছাতে হাঁটতে শুরু করেছিলাম অন্ধকারের দিকে।
প্রথম রাতের পর আমি ভেবেছিলাম একবারই হবে, শুধু কাব্যের চাকরি বাঁচাতে। কিন্তু সৌরভ বাবু জানতেন একবারই যথেষ্ট। একবার হলেই আমি আর পিছনে তাকাবো না। তারপর থেকে প্রতি শনিবার রাত 11টা বাজতেই আমার শরীরে একটা অদৃশ্য ঘণ্টা বেজে উঠত। আমি নিজে থেকে স্নান করতাম, মেকআপ করতাম, আর ঠিক একটায় ওনার ঘরের দরজায় দাঁড়াতাম। কখনো লাল শাড়ি, কখনো কালো নাইটি, কখনো শুধুই উনার দেওয়া হীরের নেকলেস, আর কিছুই না। কিন্তু ধীরে ধীরে শনিবার আর যথেষ্ট হলো না। একদিন দুপুরে কাব্য বাড়িতে ছিল। আমরা তিনজনেই খেতে বসেছি। হঠাৎ সৌরভ বাবুর পা আমার পায়ের উপর এসে পড়ল টেবিলের নিচে। আমি চমকে উঠলাম। কাব্য পাশেই বসে, উনি শান্ত গলায় কাব্যের সঙ্গে ব্যবসার কথা বলছেন, আর পায়ের আঙ্গুল দিয়ে আমার গোড়ালি থেকে হাঁটু অবধি আস্তে আস্তে ঘষছেন। আমার মুখ লাল হয়ে গেল। আমি পা সরাতে গেলাম। উনি আরো জোরে চেপে ধরলেন। আমি কাপা হাতে জলের গ্লাস তুলে খেলাম। কাব্য কিছুই বুঝল না। সেই দিন রাতে কাব্য যখন ঘুমিয়ে পড়ল, আমার ফোনে একটা মেসেজ এল, আমার স্টাডি রুম, এক্ষুনি দরজা খোলা। আমি চুপ করে উঠলাম। হালকা গাউন পরে গেলাম। দরজা ঠেলতেই দেখি উনি চেয়ারে বসে, সামনে ল্যাপটপে কাজ করছেন। আমাকে দেখে হাসলেন। এসো বৌমা। আমি দাঁড়িয়ে রইলাম। উনি উঠে এসে আমার কোমর জড়িয়ে ধরলেন। তারপর আমাকে টেবিলের উপর বসিয়ে দিলেন। আমার গাউনের গিট খুলে দিতে দিতে বললেন, আজ থেকে আর শুধু শনিবার নয়, যখন আমার ইচ্ছে হবে তখন যেখানে ইচ্ছে হবে সেখানে। আমি কিছু বলার আগেই উনার ঠোঁট আমার ঠোঁটে এসে পড়ল। আর সেই মুহূর্তে আমি বুঝলাম আমি আর প্রতিবাদ করব না। তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা। সকালে কাব্য বেরিয়ে গেলে উনি আমাকে রান্নাঘরের পেছন থেকে জড়িয়ে ধরতেন। আমার কানে ফিসফিস করে বলতেন, আজ রাতে কি পড়বে। কখনো দুপুরের ড্রাইভারকে ছুটি দিয়ে উনি নিজে গাড়ি চালাতেন। আমাকে পেছনের সিটে বসতে নিতেন। শহরের বাইরে একটা নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে আমার শাড়ির আঁচল সরিয়ে দিতেন। একবার তো কাব্যের জন্মদিনের পার্টিতে সবাই বাইরে গান বাজনা করছে, আর উনি আমাকে ধরে নিয়ে গেলেন গেস্ট রুমে। দরজা বন্ধ করে আমাকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করালেন। আমি ভয়ে কাঁপছিলাম, কেউ শুনে ফেলবে। উনি হেসে বললেন, চুপ করে থাকতে পারবে তো। আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। আমি দিন দিন বদলে যাচ্ছিলাম। আগে যে মেয়েটা লজ্জায় মুখ লুকাতো, সেই আমি এখন ওনার একটা ইশারায় সব ভুলে যেতাম। আমার শরীর যেন ওনার হাতের পুতুল হয়ে গিয়েছিল। কিন্তু একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক সন্ধ্যায় কাব্য হঠাৎ বাড়ি ফিরল আগেভাগে। আমি আর সৌরভ বাবু তখন লিভিং রুমে। আমি ওনার কোলে বসে, ওনার শার্টের বোতাম খোলা, আমার শাড়ি প্রায় খসে পড়ছে। হঠাৎ দরজা খোলার শব্দ। আমরা দুজনই পাথর। কাব্য দাঁড়িয়ে, চোখ বড়বড়। কিন্তু যা হলো তারপর সেটা আমি কল্পনাতেও ভাবিনি। সৌরভ বাবু শান্ত গলায় বললেন, কাব্য বস, তোকে কিছু কথা বলার আছে। কাব্য কোনমতে চেয়ারে বসল। উনি আমার কোমর জড়িয়ে ধরে রেখে আমার গলায় চুমু খেতে খেতে বললেন, তোর বউ আমার অনেক দিন ধরে, আর তুই কিছু করতে পারবি না, কারণ তোর চাকরি, তোর ফ্ল্যাট, তোর জীবন সব আমার হাতে। কাব্য কথা বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল। আমি কাঁদছিলাম, কিন্তু উনি আমার চোখের জল মুছে দিয়ে বললেন, কাঁদিস না, আজ থেকে আর লুকিয়ে করতে হবে না। সেই রাতে কাব্য অন্য ঘরে শুতে গেল, আর আমি সৌরভ বাবুর ঘরে গেলাম। দরজা বন্ধ হতেই উনি আমাকে বিছানায় শুইয়ে দিয়ে বললেন, এখন থেকে তুমি আমার ঘরে শোবে, আমার বউ হয়ে। আমি কিছু বলিনি, শুধু উনার বুকে মুখ গুজে কেঁদেছি। কিন্তু আমার শরীর আর কাঁদেনি। তারপর থেকে শুরু হলো এক অদ্ভুত খেলা। সকালে কাব্য বেরিয়ে গেলে উনি আমাকে রান্নাঘরে পেছন থেকে জড়িয়ে ধরতেন। আমার কানে ফিসফিস করে বলতেন, আজ রাতে কি পড়বে। কখনো দুপুরের ড্রাইভারকে ছুটি দিয়ে উনি নিজে গাড়ি চালাতেন। আমাকে পেছনের সিটে বসাতে নিতেন। শহরের বাইরে একটা নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে আমার শাড়ির আঁচল সরিয়ে দিতেন। একবার তো কাব্যের জন্মদিনের পার্টিতে সবাই বাইরে গান বাজনা করছে, আর উনি আমাকে ধরে নিয়ে গেলেন গেস্ট রুমে। দরজা বন্ধ করে আমাকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করালেন। আমি ভয়ে কাঁপছিলাম, কেউ শুনে ফেলবে। উনি হেসে বললেন, চুপ করে থাকতে পারবে তো। আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। আমি দিন দিন বদলে যাচ্ছিলাম।
আগে যে মেয়েটা লজ্জায় মুখ লুকাতো সেই আমি এখন উনার একটা ইশারায় সব ভুলে যেতাম। আমার শরীর যেন উনার হাতের পুতুল হয়ে গিয়েছিল। কিন্তু একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। এক সন্ধ্যায় কাব্য হঠাৎ বাড়ি ফিরল আগে ভাগে। আমি আর সৌরভ বাবু লিভিং রুমে। আমি উনার কোলে বসে। উনার শার্টের বোতাম খোলা। আমার শাড়ি প্রায় খসে পড়ছে। হঠাৎ দরজা খোলার শব্দ। আমরা দুজনেই পাথর। কাব্য দাঁড়িয়ে চোখ বড়বড়। কিন্তু যা হলো তারপর সেটা আমি কল্পনাতেও ভাবিনি। সৌরভ বাবু শান্ত গলায় বললেন, কাব্য বস, তোকে কিছু কথা বলার আছে। কাব্য কোনমতে চেয়ারে বসল। উনি আমার কোমর জড়িয়ে ধরে রেখে আমার গলায় চুমু খেতে খেতে বললেন, তোর বউ আমার অনেক দিন ধরে। আর তুই কিছু করতে পারবি না, কারণ তোর চাকরি, তোর ফ্ল্যাট, তোর জীবন সব আমার হাতে। কাব্য কথা বলতে পারছিল না, শুধু তাকিয়েছিল। আমি কাঁদছিলাম, কিন্তু উনি আমার চোখের জল মুছে দিয়ে বললেন, কাঁদিস না, আজ থেকে আর লুকিয়ে করতে হবে না। সেই রাতে কাব্য অন্য ঘরে শুতে গেল, আর আমি সৌরভ বাবুর ঘরে গেলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।